শুরু করছি বাংলা বলছে। আরজিকর কাণ্ডের বছর ঘুরতে না ঘুরতেই সাউথ ক্যালকাটা ল কলেজ, সেখানে ক্যাম্পাসের মধ্যে ছাত্রীকে গণধর্ষণ নিয়ে তোলপাড় গোটার রাজ্য। আমরা গত 3 দিন ধরে দেখছি দফায় দফায় ঝড় উঠছে রাজপথে। প্রশ্ন উঠছে যে কিভাবে কলেজ ক্যাম্পাসের মধ্যে একজন ছাত্রীর সুরক্ষা সেটা এইভাবে বিঘ্নিত হলো, এবং অভিযুক্ত যারা তাদের সঙ্গে শাসক দলের ছাত্র সংগঠনের যোগাযোগ সেটা আরো নতুন মাত্রা যোগ করেছে এই গোটা ঘটনায়। ইতিমধ্যে বিরোধীরা তাদের সুর চড়িয়েছেন এবং আমরা আজকে দেখেছি বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি তারা শহরে এসে পৌঁছেছেন, তারা কলকাতা পুলিশের নগরপালের সঙ্গে কথা বলেছেন, তারা যে সাউথ ক্যালকাটা ল কলেজ সেখানেও গেছেন। সব মিলিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। এই সব নিয়ে আমরা আলোচনা করব আজকের বাংলা বলছে। তো আমি শুরুতে চোখ রাখবো প্রতিবেদনে। কসবা ল কলেজে নির্যাতিতার অভিযোগের সঙ্গে মিলে যাচ্ছে তথ্য প্রমাণ। সেদিন ধৃত জায়েব ওই ছাত্রীর জন্য ইনহেলার কিনে এনেছিল, সেই ওষুধের দোকানের বিলও মিলেছে। ফলে টেকনিক্যাল সাক্ষ্য জোগাড়ে সঠিক পথে এগোনো যাচ্ছে বলে মনে করছে পুলিশ। অভিযুক্তদের জেরা করে জানা যাচ্ছে পরিকল্পনা করে সেদিনের ঘটনা ঘটানো হয়েছে। সূত্রের খবর, তদন্তকারীরা জানতে পেরেছেন মনোজিৎ মিশ্র ও তার 2 সহযোগী জায়েব আহমেদ ও প্রমিত মুখোপাধ্যায় এর আগেও বহু ছাত্রীকে ব্ল্যাকমেল করে অশ্লীল ছবি তুলেছে। তবে এরই মধ্যে সিবিআই তদন্ত চেয়ে মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। আদালতের নজরদারিতেই তদন্ত চাওয়া হয়েছে, মামলা গৃহীতও হয়েছে। কলেজের বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রীদের থেকে জানা যাচ্ছে অভিযুক্ত মনোজিৎ একেবারে ক্রিমিনাল মাইন্ডেড। 2018 সালে তার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিল ল কলেজের 2 ছাত্রী। ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দিও দিয়েছিলেন তারা। দাদাগিরির পাশাপাশি টাকা নিয়ে কলেজে ভর্তি করানোরও অভিযোগ রয়েছে মনোজিতের বিরুদ্ধে। কলেজের মধ্যেই ধর্ষণের ঘটনায় তাই আতঙ্কিত ছাত্রীরা। তারা প্রিন্সিপালের সঙ্গে দেখা করে স্মারকলিপি জমা দিতে চেয়েছিলেন, কিন্তু এরই মধ্যে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে ল কলেজের ক্যাম্পাস। আমরা স্টুডেন্টস, আমাদের এডুকেশন প্রচুরভাবে কম্প্রোমাইজ, আমাদের কলেজে এডুকেশনটাই কম্প্রোমাইজ, বাকি সবকিছুই হচ্ছে খালি এডুকেশন ছাড়া। ক্লাসেস হচ্ছে না, সামনে পরীক্ষা, মুড কোর্টস হয় না, ডিবেট হয় না। এই পরিস্থিতিতে রাজ্যে ফের বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। বিজেপির সাংসদ সত্যপাল সিং এর নেতৃত্বে এই দলে আছেন বিজেপি সাংসদ তথা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, মীনাক্ষী লেখি এবং রাজ্যসভার সাংসদ মনন কুমার মিশ্র। এদিন প্রথমেই লালবাজারে গিয়ে পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেন তারা, পরে যান কসবা ল কলেজে। বাংলায় যখন বিজেপির অনুসন্ধান কমিটি, তখন তাদের পর্যটক বলে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। শাসক দলের অভিযোগ, বিজেপি রাজ্যে একের পর এক নারী নিগ্রহের ঘটনা করছে, কিন্তু সেখানে কোথাও পাঠানো হয় না অনুসন্ধান কমিটি। এই ফ্যাক্ট ফাইন্ডিং মিশনেতে যারা এসছেন, প্রথমত এটা প্রমাণ করে যে বাংলায় গণতন্ত্র আছে। আপনারা আসছেন যাচ্ছেন, এই যে বারবার গণতন্ত্র নেই বলেন, আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হাতরাস অব্দি আমরা পৌঁছতে পারলাম না। এখান থেকে কিন্তু মাননীয় সাংসদরা গিয়েছিলেন, উন্নাও অব্দি আমরা পৌঁছতে পারলাম না। এয়ারপোর্টে আসাম ত্রিপুরাতে যখন পৌঁছানোর চেষ্টা, এয়ারপোর্টে রেখে দিয়ে এলো, ঢুকতেই দিল না শহরে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কনভয়ের উপর হামলা করা হয়েছিল। গণতন্ত্র ছিল কি ওই রাজ্যগুলোতে? এদিকে ধর্ষণ কাণ্ডে অভিযুক্ত মনোজিৎ মিশ্র আইনজীবী হিসেবে অনুমোদন বাতিলের জন্য বার কাউন্সিলের কাছে আবেদন জানিয়েছে যোগেশ চন্দ্র কলেজের আইনের ছাত্ররা। ডেপুটেশনও জমা দিয়েছে তারা। কলকাতা টিভি। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। তার আগে সরাসরি একবার চলে যাব আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষের কাছে। অরিত্র, এখনো পর্যন্ত কি কি আপডেটস রয়েছে এই তদন্তের ক্ষেত্রে, এবং যদি আমরা দেখার চেষ্টা করি যে এই কিভাবে এই যে মনোজিৎ মিশ্র সে কিভাবে সেখানে অস্থায়ী কর্মীর চাকরি করত, কি কারা সেই সিদ্ধান্ত নিয়েছিল, কাদের সুপারিশ ছিল, সেটা রিনিউয়াল কি করে হলো, তার কারণ যেটা আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু আগের অভিযোগ রয়েছে বলে এখন তথ্য উঠে আসছে, তাহলে এটা হলো কিভাবে? দেখো মৌপিয়াদি, এই মনোজিৎ মিশ্রের একাধিক কীর্তিকলাপ কিন্তু সামনে আসছে, এবং 2025 সাল থেকে যদি 7 বছর পিছিয়ে যাওয়া যায়, তাহলে 2018-19 সাল থেকেই কার্যত এই মনোজিতের যে দাদাগিরি বা হুইপ জারি সেটা কিন্তু কার্যকর রয়েছে।
প্রথমে যে প্রসঙ্গটাতে আসবো যে এই মনোজিৎ মিশ্র এই সাউথ কলকাতা ল কলেজে অস্থায়ী কর্মী হিসেবে চাকরি করতেন। কিভাবে তার নিয়োগ হয়েছিল, কারা নিয়োগ করেছিলেন, সেই চাকরি কি করে রিনিউয়াল হয়েছিল সেই তথ্যও কিন্তু এবার সামনে আসছে। যেটা দেখা যাচ্ছে যে এই সাউথ কলকাতা ল কলেজের যে জেনারেল বডি রয়েছে বা পরিচালন সমিতি রয়েছে, সেই পরিচালন সমিতি 2024 সালের 30শে আগস্ট একটি রেজুলেশন পাস করে এবং সেখানে স্পষ্টত উল্লেখ করা হয় যে মনোজিৎ মিশ্র সহ আরো 3 জন যাদের চাকরি রিনিউয়াল করা হচ্ছে, অর্থাৎ 45 দিন পর তাদেরকে চাকরি, তাদের যে পুনর্নবীকরণ চাকরি সেই চাকরি করা হচ্ছে, অর্থাৎ এর 45 দিন আগে থেকেই তারা সেই সাউথ কলকাতা ল কলেজে চাকরি করতেন অস্থায়ী কর্মী হিসেবে। পরবর্তী ক্ষেত্রে এই 30 তারিখে যে জিবি বৈঠক হয়েছিল সেই জেনারেল বডি বৈঠকের পরে তাদের চাকরি আর একবার রিনিউ করা হয়, অর্থাৎ ফের তাদের চাকরিতে যোগদান করানো হয়। কিন্তু এখানে যে প্রশ্নটা উঠছে যে এই যে মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগের ডালি ছিল, একাধিক থানায় একাধিক জায়গায় তার নামে অভিযোগ করেছিলেন বিভিন্ন পড়ুয়া থেকে শুরু করে অভিভাবকেরা, তাহলে এত কিছু জানার পরেও কলেজ কর্তৃপক্ষ বা পরিচালন সমিতি কিভাবে ফের মনোজিৎ মিশ্রকে 45 দিন পরে আবার চাকরিতে বহাল করলেন, এই প্রশ্নটা কিন্তু থাকছে। অন্যদিকে এই মনোজিৎ মিশ্র যদি আমরা টাইম লাইন ধরে ধরে তার কুকীর্তির কাণ্ডগুলো দেখে থাকি, তাহলে শুরু হচ্ছে 2013 সাল থেকে। 2013 সালে সাউথ কলকাতা ল কলেজে ভর্তি হয় মনোজিৎ মিশ্র। তারপরে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা হতে থাকে এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কলেজ কর্তৃপক্ষ কড়া সিদ্ধান্ত নেয়। কি সিদ্ধান্ত নিয়েছিল? এই কলেজ কর্তৃপক্ষ মনোজিৎ মিশ্রকে রাস্ট্রিগেট করেছিল, অর্থাৎ বহিষ্কার করে দিয়েছিল এবং সেই বহিষ্কারের পর 2 বছর কার্যত গা ঢাকা দিয়েছিলেন এই মনোজিৎ মিশ্র। এবার আসি 2016 সাল। 2016 সালে হঠাৎই মনোজিৎ মিশ্র তার দলবল আগ্নেয়াস্ত্র নিয়ে এই সাউথ কলকাতা ল কলেজে চড়াও হন এবং সেখানে দাদাগিরি করেন। কেন? তাকে নাকি কলেজে ভর্তি নিতে হবে এবং তিনি নাকি আবার পড়াশোনা করতে চান। সেই মোতাবেক তিনি কলেজে ভর্তি হন এবং 2017 থেকে 2022 সাল পর্যন্ত তার পাঠ্যক্রম শেষ হয় এই সাউথ কলকাতা ল কলেজ থেকে এবং এই 5 বছরে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ এসেছে। কি অভিযোগ? 2017-18 মধ্যবর্তী সময়ে এই সাউথ কলকাতা ল কলেজের যারা নিরাপত্তা রক্ষী সেই সময় কর্তব্যরত অবস্থায় ছিলেন, সেরকমই একজন নিরাপত্তা রক্ষীকে হুমকি, ধমক এবং আগ্নেয়াস্ত্র দেখিয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। আদতে কিডন্যাপ করেছিল নাকি তুলে নিয়ে গিয়ে অত্যাচার করেছিল সেই বিষয়টি কিন্তু কোনোদিনই আর প্রকাশ্যে আসেনি। তার কারণ এই মনোজিৎ মিশ্রকে নাকি মানিয়ে চলতে হতো নিরাপত্তা। আমি আসবো অরিত্র তোমার কাছে। ইতিমধ্যে আমরা আরো একটি, তুমি আমাদের সঙ্গে থাকো, ইতিমধ্যে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সায়ন ব্যানার্জি সিপিআইএম এর পক্ষ থেকে এবং তিনি আইনজীবী ও যে হাইকোর্টে যে জনস্বার্থ মামলা হয়েছে, দায়ের হয়েছে, তার মামলাকারী এই সায়ন ব্যানার্জি। আমি সায়নের কাছে আসবো, তার আগে আরেকটি গুরুত্বপূর্ণ খবর আমাদের কাছে আসছে। উচ্চশিক্ষা দফতর থেকে সাউথ ক্যালকাটা ল কলেজকে ইমেল করে একগুচ্ছ নির্দেশ দেওয়া হয়েছে বলে আমরা জানতে পারছি। শুভঙ্কর আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে, আমার সহকর্মী। শুভঙ্কর, কি জানা যাচ্ছে? দেখো, এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর কিন্তু এটি, মৌপিয়াদি তুমি জানিয়ে রাখি যে উচ্চশিক্ষা দপ্তরের তরফ থেকে এই যে ঘটনা, নক্কারজনক ঘটনা ঘটেছে, সেটির ক্ষেত্রে যে নির্দেশ উচ্চশিক্ষা দপ্তরের তরফ থেকে গিয়েছে কলেজ কর্তৃপক্ষের কাছে, সেখানে কিন্তু স্পষ্ট করে মুখ্যত বলা হয়েছে যে মনোজিৎ মিশ্র সহ তার যে 2 সাগরেদ এই মুহূর্তে গ্রেফতার হয়েছে, তাদেরকে অবিলম্বে বহিষ্কার করতে হবে, অবিলম্বে তাদেরকে বহিষ্কার করতে হবে। তারপর বিকেল 4টের পর কেন কলেজে এই ধরনের ঘটনা ঘটলে এবং যে নিরাপত্তা বলা যেতে পারে এজেন্সি বা সিকিউরিটি এই দায়িত্বে ছিলেন, অবিলম্বে তাদেরকে শোকজ করতে হবে এবং শোকজ করে কারণ জানতে চাওয়া হবে, তাদেরকে ব্ল্যাকলিস্ট করতে হবে। এবং তারপরে তাদেরকে বলা হয়েছে যে সিসিটিভি কেন পর্যাপ্ত ছিল না, সিসিটিভির প্রয়োজনীয়তা উপলব্ধি করে আরো বেশি করে সিসিটিভি সেখানে ইনস্টল করতে হবে। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে যৌন হেনস্থার উপর তুমি জানো যে বিশাখা কমিটি বা বিশাখা গাইডলাইন, সেই বিশাখা কমিটি বা আইসিসি বা ইন্টারনাল কমপ্লেন কমিটি, সেই কমপ্লেন কমিটির বৈঠক করতে হবে। আরো বেশ কয়েকটি নির্দেশের ক্ষেত্রে যদি তোমায় জানিয়ে রাখি, সেক্ষেত্রে কিন্তু বলা হয়েছে অফিস টাইমের পর প্রেমাইসেস খালি করে দিতে হবে এবং বহিরাগতদের প্রবেশ নিশ্চিত করতে হবে। শুধু তাই নয়, সিসিটিভির প্রয়োজন মতো মূল্যায়ন, অর্থাৎ এক গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া আছে, যার মধ্যে মুখ্য নির্দেশ কিন্তু এই যে মনোজিৎ মিশ্র এবং সেই সঙ্গে সঙ্গে তার যে 2 সাগরেদ যারা নক্কারজনক ঘটনা ঘটিয়েছে গত 25 তারিখ, তাদেরকে অবিলম্বে বহিষ্কার করতে হবে। শুভঙ্কর ধন্যবাদ। পয়েন্টটা এখানেই যে এই ঘটনার পর, এই ঘটনা প্রকাশ্যে আসার পর 3 দিন কেটে গেছে, উচ্চশিক্ষা দপ্তরের বহিষ্কারের নির্দেশ যেতে হচ্ছে এবং গভর্নিং বডি যারা ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে যে অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধ রাখার, এখনো পর্যন্ত মনোজিৎ মিশ্রদের তাদের বহিষ্কার করা হয়নি। আমি আসবো সায়নের কাছে। আমি তার আগে খুব সংক্ষেপে অরিত্রর কাছে একটু জানার চেষ্টা করবো যে অরিত্র, যে নির্যাতিতার যে বয়ান,
সেই নির্যাতিতার বয়ানের সঙ্গে এখনো পর্যন্ত কোন জায়গাগুলো সেগুলোকে এস্টাবলিশ করা গেছে, যে ঘটনা পরম্পরা তার সঙ্গে কি নির্যাতিতার বয়ানকে ডেফিনেটলি তদন্তকারীরা তারা সেটাকে সেই যোগসূত্রগুলোকে সেগুলোকে মেলানোর চেষ্টা করছেন, সেই অগ্রগতি কতটা হয়েছে বলে অন্তত সূত্র মারফত এখনো পর্যন্ত জানা যাচ্ছে? দেখো মৌপিয়াদি, তদন্তকারীদের সূত্র যেটা জানা যাচ্ছে যে এই নির্যাতিতা যে অভিযোগপত্রে যে বিষয়গুলি উল্লেখ করেছিলেন, যে টাইম লাইন উল্লেখ করেছিলেন, সেই প্রত্যেকটি টাইম লাইন ধরে ধরে তদন্তকারীরা সেগুলিকে মিলিয়ে দেখছেন। যেটা পুলিশ সূত্রে খবর, প্রথমত যে সিসিটিভি 7 ঘন্টার যে সিসিটিভি ফুটেজ পুলিশ অ্যাক্সেস করেছে, সেই সিসিটিভি ফুটেজ থেকে নির্যাতিতা যে টাইম ধরে অভিযোগ করেছিলেন সেগুলি অনেকাংশেই মিলে গিয়েছে প্রথমত। দ্বিতীয়ত কল ডাটা রেকর্ড অর্থাৎ সিডিআর মোবাইলের যে অ্যাক্সেস পাওয়া গেছে ধৃতদের, সেখান থেকেও একাধিক তথ্য প্রমাণ পাওয়া গেছে এবং যা নির্যাতিতা বলেছিলেন সেগুলির সাথে মিলে গেছে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, যে এই নির্যাতিতা তার অভিযোগপত্রে উল্লেখ করেছিলেন তাকে যখন নির্যাতন করা হচ্ছে সেই সময় তার শারীরিক কষ্ট অনুভূত হয়েছিল এবং তিনি ইনহেলার চেয়েছিলেন সেই ধৃতদের কাছ থেকে। এবং তাদের মধ্যে একজন রাত্রি 8:29 ঘটনার দিন ল কলেজের কাছাকাছি একটি মেডিকেল শপ থেকে সেই ইনহেলার কিনে নিয়ে এসেছিলেন। তার মেডিকেল বিল বা যে বিল রয়েছে ওষুধের দোকানের, তাও কিন্তু পুলিশ অ্যাক্সেস করেছে এবং সেই ওষুধের দোকানের সিসিটিভি ক্যামেরার ফুটেজও পুলিশ কিন্তু তদন্তের স্বার্থে সংগ্রহ করেছে। সব মিলিয়ে যে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স, যা টেকনিক্যাল এভিডেন্স বা ডিজিটাল এভিডেন্স পুলিশ সংগ্রহ করেছিল, সেগুলির সাথে নির্যাতিতার যে অভিযোগ বা যে বয়ান সেগুলো কিন্তু অনেকাংশেই মিলে যাচ্ছে। এবং তদন্তকারীরা মনে করছেন যে এই ঘটনার ক্ষেত্রে সুস্পষ্ট তথ্য প্রমাণ, সাক্ষ্য প্রমাণ যা দরকার সেগুলি পাওয়ার জন্য এই একদিকে নির্যাতিতার বয়ান, অন্যদিকে যে সমস্ত ডিজিটাল ডাটা রেস্কিউ করা হয়েছে বা অ্যাক্সেস করা হয়েছে সেগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে এই তদন্তের ক্ষেত্রে। অডিত্র, তুমি আমাদের সঙ্গে থাকো, আমি তোমার কাছে আবারও ফিরবো। আমি সায়নের কাছে চলে যাবো। সায়ন, যে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে, যার অন্যতম মামলাকারী তুমি, কি মর্মে এই জনস্বার্থ মামলা, এটা একটু জানাবে প্লিজ। দেখো মৌপিয়াদি, যে অভিযোগ জমা দিয়েছিলেন অভিযোগকারিনী, ভিকটিম যে অভিযোগ জমা দিয়েছিল পুলিশের কাছে, যা দুর্ভাগ্যজনকভাবে বাইরেও বেরিয়ে আসে, যা আসার কথা নয়, যাই হোক সেটা বিষয় নয়, কিন্তু বিষয় হচ্ছে সেটাকে যদি খুঁটিয়ে পড়া যায় দেখবে এই ঘটনার সূত্রপাত কিন্তু কলেজ ইউনিয়ন রুমে। প্রথম খটকা হচ্ছে এখানে, এই যে তুমি বলছিলে না উচ্চশিক্ষা দপ্তর, আমি গতকাল নিজে উচ্চশিক্ষা দপ্তরকে একটি ইমেল করেছিলাম, ইমেল করে নির্দিষ্টভাবে পয়েন্ট করে বলেছিলাম যে এই ইউনিয়ন রুমগুলো কিভাবে খোলা রয়েছে। তার কারণ আমারই করা একটি জনস্বার্থ মামলায় রাজ্যের সরকার, উচ্চশিক্ষা দপ্তর, তারা কলকাতা হাইকোর্টে হলফনামা দিয়ে জানিয়েছে শেষ 10 বছর পশ্চিমবাংলার বুকে কোনো রকমের কোনো ছাত্র ভোট হয়নি। 2017 সালে কলকাতা ইউনিভার্সিটির ছাত্র ভোট হয়েছে আর 20 সালে যাদবপুরার প্রেসিডেন্সিতে। প্রত্যেক কটা স্টুডেন্ট ইউনিয়ন রুম এই অবস্থা এখন ডিফাঙ্ক্ট অবস্থায় রয়েছে। আমরা কলকাতা হাইকোর্টের কাছে মামলা করে এটাই তুলে ধরেছি, শুধুমাত্র সাউথ ক্যালকাটা নয়, গোটা পশ্চিমবাংলার বুকে কিভাবে অবৈধ স্টুডেন্ট ইউনিয়ন রুম চলছে। এবং মৌপিয়াদি জানলে অবাক হয়ে যাবে, গত বছর যেখানে স্টুডেন্ট ইউনিয়ন নেই, লাখ লাখ স্টুডেন্ট ভর্তি হয়েছে বিভিন্ন কলেজে, কারোর থেকে 500 টাকা, কারোর থেকে 700 টাকা কলেজ অথরিটি ইউনিয়ন ফিস গ্রহণ করেছে। প্রশ্ন হচ্ছে এখানেই সাউথ ক্যালকাটা ল কলেজ, যেখানে এই ঘটনাটা ঘটলো, এই ল কলেজের ঘটনা, যেখানে গণধর্ষণের ঘটনা ঘটলো, এই যে মনোজিৎ না, যাদেরকে নিয়ে আলোচনা করা হচ্ছে, এরা কারা? এই মাতব্বরগুলো তো সেই মাতব্বর যে মাতব্বরগুলো একসময় স্টুডেন্ট ইউনিয়নের মাথায় বসে ছড়ি ঘোরাতো, তারপর বাংলার সরকার স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশন বন্ধ করে দিল, এখনো অবধি তারা স্টুডেন্ট ইউনিয়নের মাথায় রয়ে গেছে। তুমি দেখো কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই। এই যে প্রিন্সিপাল যিনি রয়েছেন সাউথ ক্যালকাটা ল কলেজের, উনি উত্তর দিতে পারবেন যে স্টুডেন্ট ইউনিয়ন কিভাবে চলছিল? উনি কোনো রকমের কোনো উত্তর দিতে পারবেন না। এবং যেহেতু মামলা সাবজুডিস আছে, আমি 1-2 এমন ডকুমেন্ট কোর্টের সামনে প্রডিউস করেছি, যেহেতু মামলা সাবজুডিস আছে আমি সবটা বলবো না, যা দেখলে বিস্ময়ের মধ্যে লোকে পড়তে হবে যে কিভাবে এরকম একটা ইল্লিগাল কাজ চালিয়ে নিয়ে যাওয়া যায়। একটা ইনস্টিটিউশনের তরফ থেকে একটা এফআইআর করতে কোনো ব্যক্তি গেলেন না, সবাই যে যার মতো দায় ঝেড়ে ফেললেন। এত বড় আরজি করের ঘটনা থেকে কি শিক্ষা নিলাম আমরা? কি শিক্ষা নিল সবাই? এবং এর বাইরে মৌপিয়াদি, তুমি মামলার কথা জিজ্ঞাসা করছিলে, আমি তোমাকে মামলার বাইরে আরো একটা কথা বলছি। দেখো, আমরা স্পষ্টভাবে বিশ্বাস করি, আমাদের দল স্পষ্টভাবে বিশ্বাস করে, যদি সারদা রোজভ্যালির তদন্ত ঠিক মতো হতো, চাকরি চুরি হতো না। যদি রোজভ্যালির তদন্ত ঠিক মতো হতো, গরু পাচার, কয়লা পাচার হতো না। ঠিক তেমন ভাবেই আরজি করের তদন্ত, আমি বলছি না যে তদন্ত হয়নি, তদন্ত হয়েছে, একজনকে ধরেছে, সঞ্জয় রায়,
কিন্তু সামগ্রিকভাবে সিবিআই এখনো তোতলাচ্ছে কলকাতা হাইকোর্টের তীর্থঙ্কর ঘোষের বেঞ্চের সামনে, মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে এখনো সিবিআই তোতলাচ্ছে গোটা তদন্তভার নিয়ে। আমরা স্পষ্টভাবে বলছি, যদি আরজি করের তদন্ত ঠিক মতো করে হতো তাহলে আজকে সাউথ ক্যালকাটা হতো না। যারা আরজি করের রাত জেগেছিল তাদেরকে ছেড়েছে এই মনোজিৎ। গোটা বাংলায় বিরোধীদের অস্ত্র আইন দিলে 1 মাস 1.5 মাসের আগে জামিন হয় না। মনোজিৎ অ্যান্টিসিপেটরি বেল আগাম জামিন নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমি তোমাকে মৌপিয়াদি বলছি, আমি ছেলেটিকে প্রথমে চিনতে পারিনি, তারপর আমার ব্যাচমেটরা চিহ্নিত করলে এই ছেলেটি আমাদের কলেজের জুনিয়র ছিল। আমি একটা প্রাইভেট ল কলেজ, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত একটা প্রাইভেট ল কলেজে পড়তাম। একটা প্রাইভেট ল কলেজ থেকে কি করে সাউথ ক্যালকাটা কলেজে চলে গেল আমরা নিজেরাও জানি না। সেখান থেকে গিয়ে আবার পুনরায় সেখানে ভর্তি হয়ে গেল। ইউজিসির কোনো রেগুলেশন নেই, উচ্চশিক্ষা দপ্তর ফুটো জগন্নাথ হয়ে বসে রেখে দিয়েছে। কলেজের প্রিন্সিপাল তিনি কিছু জানেন না। কি চলছে কি? শিক্ষা দপ্তর আছে? আমি আসবো শাওন, আমি অরিত্রর কাছেও ফিরবো, তার আগে একটা ছোট্ট বিরতি নিচ্ছি। ছোট্ট একটা বিরতির পর আমরা এই প্রসঙ্গে আলোচনায় ফিরছি। দেখতে থাকুন বাংলা বলছে। এরপর ইতিমধ্যে অভিষেক ব্যানার্জি আমাদের সঙ্গে এসে যোগ দিয়েছেন কংগ্রেসের পক্ষ থেকে। আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন রিয়া মাঝি। আমি একটু রিয়ার কাছ থেকে জানার চেষ্টা করব, কারণ কলকাতা পুলিশের নগরপাল মনোজ ভার্মা তিনি ঘটনাস্থলের দিকে যাচ্ছেন বলে আমরা জানতে পেরেছি। একটু আপডেট নিয়ে নেব রিয়ার কাছ থেকে। রিয়া, মুপিয়ারি, ইতিমধ্যেই যে খবর পাওয়া যাচ্ছে, যেখানে জানা যাচ্ছে যে কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা তিনি আজকে আসছেন। এর আগেও তিনি এসেছেন, তিনি এসে কথা বলেছেন তদন্তকারী অফিসারদের সঙ্গে, এবং আজকেও তিনি আসছেন। কারণ আমরা দেখেছি যে আজকে সকাল থেকে যেমনটা আপডেট হয়েছিল যে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম তারা এসেছিলেন, কমিশনারের সাথে কথা বলেছেন এবং কমিশনার তাদেরকে আশ্বস্ত করেছেন যে যা সাজা দেওয়ার, ল অনুযায়ী, ল মেনে যা সাজা দেওয়ার সেই সাজাই পাবেন, এবং সমস্ত ডকুমেন্টস রয়েছে এই ঘটনা সম্পর্কে, এবং তথ্য প্রমাণ যথেষ্ট রয়েছে পুলিশের কাছে, এবং সেই তা মেনে যা শাস্তি দেওয়ার সমস্তটাই পাবে এই অ্যাকিউজ 3 জন বলে কিন্তু এমনটাই তিনি জানিয়েছেন বিজেপি ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে। তেমনটাই কিন্তু বিজেপি ফ্যাক্ট ফাইন্ডিং টিম তারা জানিয়েছে প্রেস কনফারেন্স করে। এবং অন্যদিকে মোপিয়ারি, যেমনটা দেখা যাচ্ছে যে এই গোটা কসবা জুড়ে, অর্থাৎ এই যে ঘটনাটি, তার ইম্পর্টেন্ট যে ঘটনা, অর্থাৎ একটা চার্জশিট দিতে গেলে, একটা কেসকে এস্টাবলিশ করতে গেলে যা যা ডকুমেন্টেশন দরকার তা কিন্তু ইতিমধ্যেই কলকাতা পুলিশের হাতে আছে, তা কিন্তু বলাই বাহুল্য। তবে এভিডেন্স আরো স্ট্রং করার জন্য আরো যে পারিপার্শ্বিক যে প্রমাণ সেইগুলোই কিন্তু এখন একত্র করার চেষ্টা করছে। কারণ যে এভিডেন্স আজকে আমরা সকাল থেকে করেছি সেটা হচ্ছে ভিডিওগ্রাফি। 2টি মোবাইলে ভিডিওগ্রাফি হয়েছিল, একটি মনোজিৎ নিজেই করেছিল এবং অপরটি সেই গার্ডরুমের বাইরে থেকে অ্যাকিউজ 2 and 3 এর ফোন থেকে করা হয়েছিল সেই ভিডিও। 2টি ফোনে সেই ভিডিও রয়েছে, অর্থাৎ এই যে গণধর্ষণ হয়েছে তার প্রমাণ কিন্তু অ্যাকিউজরা নিজেরাই নিজেদের ফোনে রেখেছে, এবং এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এভিডেন্স পুলিশের কাছে। রিয়া, ধন্যবাদ। তোমার কাছ থেকে আমরা আপডেট নিতে থাকবো। কলকাতার নগরপাল মনোজ ভার্মা তিনি আরো একবার প্লেস অফ অকারেন্সে যাচ্ছেন বলে আমরা জানতে পেরেছি। রিয়ার কাছ থেকে আমরা এর আপডেট নিতে থাকবো। আমি অভিষেকের কাছে আসবো। অভিষেক, এই ঘটনার পর 3 দিন অতিক্রান্ত, এবং আমরা যেভাবে দেখতে পাচ্ছি যে সমস্ত চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে, এবং শুধুমাত্র গণধর্ষণ নয়, তার ভিডিওগ্রাফি করা হয়েছে, যে ভিডিওগ্রাফি এই মুহূর্তে তদন্তকারীদের কাছে একটা বড় তথ্য প্রমাণ হিসেবে কাজে আসছে। এর পাশাপাশি আরও অনেকগুলো জায়গায় যে অভিযোগ নির্যাতিতা করেছেন সেগুলোর সঙ্গে মিল পাওয়া গেছে, সেগুলোকে মেলানো গেছে, যার মধ্যে অন্যতম হচ্ছে যে যখন ধর্ষণের পর, অভিষেক তুমি কি শুনছো, প্যানিক অ্যাটাক যখন হয় তখন তাকে ইনহেলার কিনে এনে দেওয়া হয়েছিল, এবং সেই ইনহেলার কেনার যে টাইম, সেই টাইমটা ম্যাচ করছে, দেখা যাচ্ছে যে হ্যাঁ ইনহেলার কিনে আনা হয়েছিল। দেখো, ফার্স্ট থিং ফার্স্ট, তোমরা যেটা এক্ষুনি দেখালে সেটা হচ্ছে যে মনোজ পান্ত ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা আমাদের নগরপাল যাওয়ার চেষ্টা করেছেন। উনি দ্রুত পৌঁছতে পারেন এইটুকু আশা করবো, কারণ কলকাতার যা জলযন্ত্রণার সমস্যা, উনি কখন পৌঁছবেন ঈশ্বর জানে। বাট এনিওয়ে, সেটা আজকে আলোচ্য বিষয় নয়। আলোচ্য বিষয়টা হচ্ছে এই যে মনোজিৎ মিশ্র বা হুসো এভার মাইট বি, তুমি একটা পোস্ট করেছিলে, এই যে কুচো নেতারা, রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে, রাইট? এত বড় ক্ষমতাটা পায় কি করে বলো তো? তুমি কলেজে থাকাকালীন বা আমি কলেজে থাকাকালীন, আমি একটা ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তাম, আমরা কিন্তু রাজনীতি করেছি, আমরা কিন্তু একদিনে এখানে পৌঁছইনি। 7:30টার সময় কলেজে ইউনিয়ন রুম খোলা থাকার দরকারটা আমার জাস্ট, এবং যেখানে ইলেকশনই হচ্ছে না,
ইলেকশন হচ্ছে না, যেখানে- ইলেকশন যেখানে- হচ্ছে যেখানে অ্যাক্টিভ elected ইউনিট আছে union নেই। নাইট দুই কলেজ হচ্ছে- বাদ দিয়ে দুই let me be হচ্ছে very- এই মনোজিৎ মিশ্র সে কলেজ থেকে রাস্টিকেটেড হয়েছিল। যে যা খুশি হোক, আমি ওর কাছে আসছি পরে। আমাদের কলেজ ইউনিয়নের কিছু ডুজ অ্যান্ড ডোন্টস আছে। নাইট কলেজ বাদ দিলে যে কলেজে সান্ধ্য কলেজ চলে 7:30টার পর ইউনিয়ন খোলা থাকার কি কারণ আমার অন্তত সারবত্তা নেই। 1 2 সংবাদ মাধ্যমে আমরা দেখলাম এই যে ছেলেটি, সেই ছেলেটি নাকি তার মাথায় যে দাদার হাত ছিল সে নাকি অতীতে তাকে একাধিকবার বেল আউট করেছে। আমি সেই দাদাটাকে জানতে চাই, কারণ যে জায়গাটা ঘটেছে না সেখানে ইউনিয়নে কোনো ইউনিট থাকুক না থাকুক, ওটা মমতা বন্দ্যোপাধ্যায় শুধু না, তৃণমূল, মানে ওটা তৃণমূলের বাস্তিল দুর্গ। সেই বাস্তিল দুর্গে মানে সারা পৃথিবীতে তৃণমূল আমি সায়নকে অনেক নিতে বলবো, পিসিআর কে। আমি সায়নের কাছে এই জায়গাটাতেই আসবো যে সায়ন, এখন যেগুলো সামনে আসছে যে মনোজিৎ মিশ্র জাস্ট কয়েক মাস আগেই পুলিশ পেটানোর মতো অভিযোগে অভিযুক্ত এবং সে গ্রেফতারও হয়েছিল। আমি যদি ভুল না করে থাকি যে কর্তব্যরত অবস্থায় কোনো পুলিশকে হেনস্থা করলে সেটা নন বেলেবল ধারায় তার অভিযুক্ত হওয়ার কথা। না না, এমনি তোমার আমার জন্য আইপিসি সিআরপিসি, ওদের জন্য মমতা পিসি, এটা খুব পরিষ্কার কথা মৌপিয়াদি। দেখো মানে অবাক হয়ে আমরা এসব জানছি আর শুনছি। আমাদের যে অ্যাডভোকেটস অ্যাক্ট, সেই অ্যাডভোকেটস অ্যাক্ট অনুযায়ী কেউ যদি প্র্যাকটিসিং অ্যাডভোকেট হয়, অর্থাৎ কেউ যদি ওকালতি করেন, তারা অন্য কোনো প্রফেশনে নিজেকে এনগেজ করতে পারেন না। তুমি এই ছেলেটি সম্পর্কে খোঁজ নাও, এই ছেলেটি নাকি আলিপুর কোর্টে ক্রিমিনাল সাইড প্র্যাকটিস করে। আবার এই ছেলেটি নাকি সাউথ ক্যালকাটা ল কলেজের চাকরি করে। কি করে সম্ভব বলো তো মৌপিয়াদি? আমি তোমাকে এইসবের বাইরে বলছি, মানে এটা কত বড় লোকেদের হাত মাথায় আছে আমরা কল্পনাও করতে পারছি না। আমি তোমাকে বলছি, যে কোনো উকিল বাবু, যে কোনো অ্যাডভোকেট, তিনি যদি নিজে অন্য কোনো প্রফেশনে এনগেজ থাকেন তার লাইসেন্স ক্যান্সেল হয়ে যায়। এবার তুমি ভাবো একজন ব্যক্তি, তিনি নাকি সাউথ ক্যালকাটা কলেজে চাকরি করেন, সেই সাউথ ক্যালকাটা কলেজের গভর্নিং বডির যিনি মাথায় বসে আছেন, তিনি বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গলের মাথা। তিনি জানেন না কে মনোজিৎ মিশ্র? কারেক্ট। গোটা প্রতিষ্ঠানকে তৃণমূলীকরণ করে বসে আছেন। মৌপিয়াদি, আমাদের সহজ দুটো কথা আজকে উত্তর দিতে হবে তৃণমূল কংগ্রেসকে। আমরা বলছি ধর্ষণ, কিন্তু আরজি করের ঘটনার, সাউথ ক্যালকাটার ঘটনা যদি একটু অন্যভাবে দেখি, সরকারি প্রতিষ্ঠানের অভ্যন্তরে ধর্ষণ, সরকারের কোনো দায় নেই। সঞ্জয় রায় সিভিক ভলেন্টিয়ার, এই মনোজিৎ না কে, এ হচ্ছে কলেজের কর্মী, রাত 10টা অবধি কলেজ খুলে বসে আছে, কারণ কোনো দায় থাকবে না। আমার এখানে ইতিমধ্যে কৌশিক বিশ্বাস তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তদন্ত হবে আর একের পর এক আসবো। তৃণমূল কংগ্রেস মুখপাত্র কৌশিক বিশ্বাস আমাদের সঙ্গে এসে জয়েন করেছেন এই মুহূর্তে। কৌশিক, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে যে তাহলে যদি কলেজ প্রিমাইসেসের মধ্যে এরকম একটা গণধর্ষণের ঘটনা ঘটে এবং এই মনোজিৎ মিশ্রের মতো যাদের ব্যাকগ্রাউন্ড উঠে আসছে, যারা অভিযুক্ত, যাদের ব্যাকগ্রাউন্ড উঠে আসছে যে তারা এর আগেও একাধিক কুকর্ম করেছে, এমনকি কলেজ থেকে বহিষ্কৃত অবধি হয়েছে, বছর দুয়েক সে এই রাজ্য ছেড়ে গা ঢাকা অবধি দিয়ে থেকেছে, তারপর সে আবার আসছে কলেজে অস্থায়ী কর্মী হিসেবে, তার রিনিউয়াল হয়ে যাচ্ছে 30শে অগস্ট 2024, গভর্নিং বডির সুপারিশে তার রিনিউয়াল হয়ে যাচ্ছে, সে এমন দাদাগিরি চালায় যে সে গার্ডের রুম থেকে গার্ডকে বলছে সরে যাও, কিছু বলো না, এবং সেখানে গণধর্ষণের মতো ঘটনা ঘটাচ্ছে, তার শাগরেদরা সেটা ভিডিওগ্রাফি করছে এবং গার্ড তারপরও মুখ খুলছে না। এই যে দাদাগিরিটা তো একজন মানুষ বিচ্ছিন্নভাবে একদিনে অর্জন করতে পারে না। দেখুন, প্রথমেই আমরা বলি যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা এই ঘটনাটার তীব্র থেকে তীব্রতম নিন্দা করেছি। আমরা এই ঘটনাটায় মর্মাহত এবং 12 ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ 3 জনকে গ্রেফতার করেছে এবং আমরা দলের পক্ষ থেকে চাইছি যে 3 জন গ্রেফতার হয়েছে তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক, তা সেটা যদি মৃত্যুদণ্ড হয় তাহলেও। এবার আপনি যে প্রসঙ্গগুলো তুললেন নিশ্চয়ই একদম অত্যন্ত ভ্যালিড কোয়েশ্চেন্স, এবং এই যে ঘটনাটা কলেজের মধ্যে ঘটেছিল, অধিক রাতে ঘটেছিল, তখন সিকিউরিটি গার্ডরা কি করছিল, এই সমস্ত ব্যাপারগুলোই কিন্তু তদন্ত এবং আওতার মধ্যে আনা উচিত, এবং যারা যারা দোষী সাব্যস্ত হবেন সে যেই হন না কেন তাদেরই যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি হয়। কৌশিক বিশ্বাস বলছেন কি বলছেন না তার উপর তাতে কিছু যায় আসে না। প্রশ্ন হচ্ছে এই ঘটনাটা যে ঘটলো
একটা কলেজ ক্যাম্পাসের মধ্যে ঘটলো এবং তারপরে উচ্চশিক্ষা দপ্তর থেকে একটু আগে ইমেল করে নির্দেশ দেওয়া হয়েছে, গভর্নিং বডিকে একাধিক নির্দেশ দেওয়া হয়েছে, যার মধ্যে একটা খুব সিগনিফিকেন্ট যে বহিষ্কারের কথা বলা হয়েছে মনোজিৎ মিশ্র এবং আরো দুজনকে। প্রশ্ন হচ্ছে যে 3 দিন আগে এই ঘটনাটা প্রকাশ্যে এসেছে, কোথাও মনোজিৎ মিশ্র সম্পর্কে কলেজ কর্তৃপক্ষের প্রশ্রয়, মাথায় হাত, সফট মনোভাব, এটাকে অস্বীকার করতে পারেন? দেখুন কলেজ কারো মাথায় হাত না থাকলে এটা সম্ভব? দেখুন কলেজ কর্তৃপক্ষের এই ক্ষেত্রে যদি আমাদের দলীয় লাইন খুব পরিষ্কার, সেটা হচ্ছে যে যদি কোনো কলেজ কর্তৃপক্ষের দেখা যায় যে প্রমাণিত হয় যে তিনি বা তারা এই ঘটনাটার সঙ্গে প্রত্যক্ষভাবে তাদের মদত ছিল, তাহলে তাদেরও শাস্তি হোক। পুরো ব্যাপারটাই তদন্তের আওতায় এনে তাদেরও শাস্তি হোক। এ ব্যাপারে আমরা আমি না এরকম বাংলা সিনেমা এক সেকেন্ড না আপনি আগে তৃণমূল করার জন্য আগে একটু চুপ থাকুন। এক সেকেন্ড কৌশিক দা, এক সেকেন্ড কৌশিক দা, এগুলো আলোচনা করে হবে। এক সেকেন্ড না আমরা বলবার অধিকারটুকুই নেই। এক মিনিট বুঝতে পারছি না, এখানে এসে কৌশিক দা অত্যন্ত বিদগ্ধ মানুষ, এখানে এসে সমাজের বিবেক মার্কা নেকা নেকা কথা বললে তো আমরা শুনতে রাজি নই, আপত্তি আছে। একদিনে এই ছেলেটাই অডাসিটি পাচ্ছে। ডক্টর নয়না চ্যাটার্জি ওখানকার উপাধ্যক্ষ, তাকে এখানে এসে আমি আজ অব্দি তাকে একটা বিবৃতি দিতে শুনলাম না। 7:30 এখানে তোমার একটা প্রিমাইস আছে, সেই প্রিমাইসটার অপারেশনাল হেড তুমি। 7:30 পর্যন্ত কলেজ প্রিমাইসের ভেতর একটা ইনফ্রাস্ট্রাকচার খোলা আছে, তার দায় কৌশিক বিশ্বাস নেবেন? শিক্ষামন্ত্রী নয়না চ্যাটার্জিকে, যাকে উপাধ্যক্ষ মানে সে শুধু ক্লাস নেয় না, ইজ অ্যাডমিনিস্ট্রেটিভ হেড, ছাবলামো হচ্ছে এখানে দাঁড়িয়ে। আমরা নিন্দা করছি, নিন্দা পাশের রাস্তার চায়ের দোকানের লোকটা করছে, নিন্দা শুনে আমি কি করবো? নিন্দা দিয়ে জল খাবো? দেখানো হচ্ছে। আমি আসবো, আমি এই প্রসঙ্গে কৌশিক বাবুর কাছেও আসবো। সায়নও কিছু বলতে চাই। সায়ন আসবো, একটা কথা বলি। এক সেকেন্ড। এখন ব্যাপারটা হচ্ছে যে এটা ঠিকই যে যেখানে যেখানে ল্যাপসেস হয়েছে সেগুলো খুঁটিয়ে দেখতে হবে, কিন্তু আমার আগের যে বক্তা বলছিলেন তাকে আমি কুচবিহারের বন্ডালী দত্ত, তাকে আমি বানতলার ঘটনা থেকে শুরু করে 77 থেকে লিস্টটা বলতে পারি, কিন্তু আমরা মনে করি one wrong cannot be justified by another wrong। কিন্তু এইটা নিয়ে রাজনীতিকরণ না করলে আমার মনে হয় সেটা সবারই পক্ষে ভালো হবে। সবারই পক্ষে তাহলে রাজনীতিকরণ রাজ্য রাজনীতি। আমি শুরুতেই যেটা বলছিলাম যে লালবাজার হয়ে ঘটনাস্থলে হাজির বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। কমিটির প্রতিনিধিরা যখন কলেজে যান তখন মহিলা মঞ্চ এবং বিজেপির মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে, দুপক্ষকে সরিয়ে দেয় পুলিশ। তবে রাজ্যে কেন বারবার পর্যবেক্ষক দল পাঠায় বিজেপি তা নিয়ে প্রশ্ন তুলতে ছাড়েনি তৃণমূল। দেখুন। কসবা কাণ্ডে প্রতিবাদে ব্যাটন কার হাতে থাকবে তা নিয়ে রীতিমতো সম্মুখ সমরে রাত জাগা মহিলা পক্ষ ও বিজেপি। এদিন কসবা ল কলেজের সামনে দুপক্ষের মধ্যে রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়, পরে দুপক্ষকেই সরিয়ে দেয় পুলিশ। তবে এই সময়ই ঘটনাস্থলে যায় বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। কলেজের মধ্যে ঢোকেন কমিটির সদস্যরা, তবে যেখানে ধর্ষণের ঘটনা ঘটেছে সেখানে তাদের যেতে দেওয়া হয়নি। ফলে লালবাজার আর কলেজে ঢুকেই ক্ষান্ত থাকতে হয় বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দলকে। ये जो केस हुआ है लॉ कॉलेज के अंदर, जो सामूहिक दुष्कर्म की जो घटना हुई है, कि हम उसके बारे में थोड़ा जांच करें। हम इसलिए आए हैं कि भारतीय जनता पार्टी का प्रत्येक सदस्य, और मैं कहना चाहता हूं इस देश का प्रत्येक जागरूक नागरिक, मैं पश्चिम बंगाल की प्रत्येक बेटी और प्रत्येक बहन के पीछे खड़ा है। ফ্যাক্ট ফাইন্ডিং টিম রাজ্য সরকারকে কাঠগড়ায় তুললেও তাদের সফরকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। তাদের সাফ কথা, রাজ্যে যখন এসেছেন তখন কার্তিক মহারাজের কাছে ঘুরে যান। কার্তিক মহারাজের বিরুদ্ধেও লাগাতার ধর্ষণের অভিযোগ তুলেছেন এক মহিলা, যার জন্য থানা থেকে নোটিশও পাঠানো হয়েছে কার্তিক মহারাজের কাছে। আমরা তাদেরকে বলছি কষ্ট করে এসছেন, তাহলে যান না একটু কার্তিক মহারাজের কাছে। যে কার্তিক মহারাজের বিরুদ্ধে যিনি কমপ্লেন করেছে সেই মহিলা অবধি কেন পৌঁছচ্ছে না? সেই মহিলা অবধি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি কি যাবে না? আপনি জানবেন না তিনি কি বলতে চাইছেন? তার উপরেও যে দিনের পর দিন শারীরিক অত্যাচার হয়েছে, সে কি মহিলা নয়? আপনার কোনো সমবেদনা নয়? কার্তিক মহারাজ বলে সে পার পেয়ে যাবে?
বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম বাংলায় আসায় প্রশ্ন তুলেছে কংগ্রেসও। কংগ্রেস সাংসদ সামা মোহাম্মদ টুইট করে বলেছেন, বিজেপির কোনো নৈতিক অধিকারই নেই এভাবে টিম পাঠানোর। প্রশ্ন উঠছে অপরাজিতা বিল আটকে রাখার জন্য। ধর্ষকদের দ্রুত শাস্তির জন্য রাজ্য বিধানসভায় পাশ হয়েছিল অপরাজিতা বিল, কিন্তু মাসের পর মাস কেটে গেলেও বিলে রাষ্ট্রপতির অনুমোদন এখনও মেলেনি। এ নিয়ে বিজেপিকে দুষতে ছাড়েনি তৃণমূল। অন্যদিকে রাজ্যের কলেজগুলিতে বহু বছর ছাত্র ইউনিয়ন নির্বাচন না হওয়ায় সরকারকে দুষতে ছাড়েনি বিরোধী দলগুলি। তবে এই আন্দোলনের রাশ কার হাতে থাকবে তা নিয়েই চলছে রেষারেষি। এদিন পথে নামতে দেখা যায় এবিভিপিকেও। তবে রবিবারই মশাল মিছিল হয় বিভিন্ন প্রান্তে। হাঁটতে দেখা যায় আরজিকর আন্দোলনের সময় যারা রাস্তায় নেমেছিলেন তাদেরও। অভিনেত্রী শ্রীলেখা মিত্রও প্রতিবাদে পথে নামেন। তবে সারা দেশে কিভাবে এই ধর্ষকদের নাকপাশ থেকে মুক্ত হবে সেটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। কলকাতা টিভি। আমি একটু দেখাবো, কিছুক্ষণ আগে বলছিলাম যে কলকাতার নগরপাল মনোজ ভার্মা তিনি কসবার উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং এই মুহূর্তে কসবা থানায় পৌঁছেছেন বলে আমরা জানতে পারছি। রিয়া মাঝি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন কসবা থানা থেকে। রিয়া, মপিয়াদি কিছুক্ষণ আগে আমরা যে খবর বলছিলাম যে পুলিশ কমিশনার তিনি আসবেন, তিনি লালবাজার থেকে বেরিয়েছেন। ইতিমধ্যেই কিন্তু পুলিশ কমিশনার তিনি এসে গিয়েছেন কসবা থানাতে। মূলত যেমনটা জানা যাচ্ছে যে আগামীকাল যেহেতু কোর্ট প্রোডাকশন রয়েছে, সেক্ষেত্রে এই যে অ্যাকিউজরা রয়েছে সেই অ্যাকিউজদেরকে জিজ্ঞাসাবাদ করার একটা সম্ভাবনা রয়েছে এবং একই সঙ্গে গতকাল একদম মধ্যরাত অবধি জিজ্ঞাসাবাদ করেছিল সিনিয়র অফিসিয়ালসরা, জিজ্ঞাসাবাদ করেছিল এই তিনজন অ্যাকিউজকে, যার মধ্যে মনোজিৎ প্রাইম অ্যাকিউজ, তাকেও কিন্তু লাগাতার প্রায় 1টা-2টো অবধি জিজ্ঞাসাবাদ করেছিল রাত। এবং সেই কারণের জন্যই কিন্তু লেটেস্ট যে আপডেট, কারণ আগামীকাল কোর্ট প্রোডাকশন রয়েছে এবং আবারও নিজেদের হেফাজতে চাইতে চলেছে পুলিশ, সেই কারণের জন্যই কিন্তু ইনফরমেশন এবং একই সঙ্গে যারা ফিচার মেম্বাররা রয়েছে তাদের সঙ্গে কথা বলার জন্যই কিন্তু পুলিশ কমিশনার তিনি থানায় এসেছেন বলে এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। আপাতত ধন্যবাদ রিয়া। রিয়া মাঝি আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে ছিলেন। আমি সায়ন কিছু বলতে চাইছিলাম, আমি সায়নের কাছে যাবো। সায়ন, এবং আজকে আমরা দেখলাম যে কসবা ল কলেজের বাইরে সেখানে রাত দখলের যে মঞ্চ, তাদের সঙ্গে বিজেপির যারা সেখানে বিক্ষোভ দেখাচ্ছিলেন তাদের একচোট হাতাহাতি হয়ে গেল। না, সেটা তো স্বাভাবিক, কিন্তু মৌপিয়াদি আমার কথা অন্য। আমি দুটো কথা বলছি। এক নম্বর কথা হচ্ছে, তৃণমূলের প্রতিনিধি এখানে বসে বলছেন যে মনোজিৎ মিশ্ররা যে গণধর্ষণের কাণ্ড ঘটিয়েছে তাকে তারা সাপোর্ট করে না, তার নিন্দা করছে, তাদের কঠোর সাজা চাই। মজার বিষয় হচ্ছে, তুমি মনোজিৎ মিশ্রর ফেসবুক অ্যাকাউন্ট খুলে দেখো, মনোজিৎ মিশ্র আরজিকর ঘটনার সময় কঠোর নিন্দা করেছিল, সেও নাকি ধর্ষকদের সাজা চাইছিল। তার চেয়ে বড় কথা, যারা রাত দখল করেছিল, যারা কলেজের স্টুডেন্টরা যারা রাত দখল করেছিল তাদেরকে টার্গেট করে করে হেনস্থা করেছিল। ফলে তৃণমূল কংগ্রেস কি বললো না বললো সেটা কিছু যায় আসে না। 2 নম্বর কথা, মৌপিয়াদি খুব পার্টিনেন্ট কোয়েশ্চেন। দেখো, এই বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি না কি একটা আছে, আবল তাবল গোছের একটা নন্টে ফন্টে মার্কা কিছু একটা আছে। 2021 সাল থেকে, তোমার যদি নিশ্চয়ই মনে আছে মৌপিয়াদি, যখন পোস্টপোল ভায়োলেন্স হয় তবে থেকে যতগুলো ঘটনা ঘটেছে বিজেপি প্রত্যেক কটা ঘটনা এরকম একটা করে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি পাঠিয়েছে। তুমি বলো তো, এই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির কাজ কি? মানে এরা কি ফ্যাক্ট তুলে নিয়ে গিয়ে কার কাছে প্রডিউস করবে? বিজেপি আজকে গল্প দিচ্ছে, আজকে বিজেপি উত্তর দেবে না। কিভাবে আরজি করে তদন্তটাকে সিবিআই কার্যত নষ্ট করলো আমাদের কথা নয়, শিয়ালদা ট্রায়াল কোর্টের যে জাজমেন্ট বেরিয়েছে সেই জাজমেন্ট তুলে দেখো, সেখানে তারা নির্দিষ্ট কনক্লুশনে পৌঁছতে গিয়ে হিমশিম খেয়ে গেছে। বিজেপিকে তো আজকে উত্তর দিতে হবে, বিজেপিকে তো বলতে হবে, নির্যাতিতার বাবা মা, আরজি করে নির্যাতিতার বাবা মা, তিনি অমিত শাহের সাথে দেখা করবার জন্য সময় চেয়েছিলেন, অমিত শাহ সেইটুকু সময় পর্যন্ত দিতে পারেননি। সিবিআই ব্যর্থ হয়েছে আরজি করে ঘটনাতে। এখনো এসে পৌঁছতে পারেনি। আমি ডেফিনেটলি এই প্রশ্নগুলো প্রীতমের কাছে রাখবো, যদি সময় মতো প্রীতম এসে উপস্থিত হতে পারে। আমি আসবো তোমার কাছে, আমি অভিষেকের কাছে আসি। অভিষেক, আমরা দেখলাম যে এ যাবৎকালে মধ্যে একটা খুব ইন্টারেস্টিং দিক, যে এই বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি নিয়ে আজকে আমরা দেখলাম যে শামা আহমেদ তিনি খুব অত্যন্ত স্ট্রং প্রতিক্রিয়া দিয়েছেন। না, ফ্যাক্ট ফাইন্ডিং টিম নিয়ে দেখো, বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং নিয়ে সায়ন যে কথাটা বললো, ওই ফ্যাক্ট ফাইন্ডিং এর যদি কোনো সারবত্তা থাকতো তাহলে পশ্চিমবঙ্গ অনেক দূরের। ফ্যাক্ট তো ফ্যাক্ট হয়। ব্রিজভূষণ, আসারাম বাপু এবং এই মুহূর্তে যাকে নিয়ে তোমরা একটু আগে ক্লিপিং দেখালে, কার্তিক মহারাজ, সবার ক্ষেত্রে ফ্যাক্ট। বা মণিপুর বলো, সে কোনো ফ্যাক্টে সারবত্তা আসেনি, কিন্তু সেই প্রশ্নটা অনেক দূরের ব্যাপার।
আমি বিজেপি ইজ নট ইম্পর্টেন্ট হিয়ার। আমি যে কথাটা বুঝতে পারছি তখন এই নিয়ে আলোচনা যখন হচ্ছে, আমি একটু তোমায় বিরত করছি কারণ ইতিমধ্যে অনির্বাণ গুহ ঠাকুরতা তিনি জয়েন করতে পেরেছেন, অবশেষে আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরতা। আমি একটু অনির্বাণের কাছে যাই। অনির্বাণ, এখনো পর্যন্ত আমরা যে ডেভেলপমেন্ট দেখছি এবং এখনো ডেফিনেটলি এটা অত্যন্ত সেন্সিটিভ একটা কেস এবং আমরা দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসেবে তদন্তের গতি প্রকৃতি সম্পর্কে যথেষ্ট তার প্রিভিয়াসি মেইনটেইন করে আমরা দেখানোর চেষ্টা করছি, যে কারণে অনেক তথ্য সামনে থাকলেও আমরা ডেফিনেটলি আমরা কখনোই দায়িত্ব জ্ঞানহীনভাবে সেগুলো নিয়ে আলোচনা করছি না। কিন্তু যেগুলো এখনো পর্যন্ত পাবলিক ডোমেনে আছে তার উপর দাঁড়িয়ে কি মনে হচ্ছে যে এই তদন্তের গতি কোন দিকে যাচ্ছে এবং এখনো পর্যন্ত যে সমস্ত তথ্য প্রমাণের কথা জানা যাচ্ছে, যেমন এই ইনহেলার কেনার যে টাইমিং এবং ইনহেলার যে কেনা হয়েছিল এই তথ্য থেকে শুরু করে, এই তথ্য প্রমাণ থেকে শুরু করে খুব ভাইটাল যেটা যে ভিডিওগ্রাফি করেছিল অভিযুক্ত এবং তার শাগরেদরা, সেই ভিডিও সেটা পুলিশ তার অ্যাক্সেস পেয়েছে, এগুলো কতটা জোরালো প্রমাণ বলে তোমার মনে হয়? দেখো, যে কোনো প্রমাণে এই মুহূর্তে এখন পুলিশ এই তদন্তের মধ্যে মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে এই দোষকে বিয়ন্ড অল রিজনেবল ডাউট প্রমাণ করা, মানে এই অফেন্সটাকে, এবং যারা ঘটিয়েছেন এটা তাদেরকে দোষী সাব্যস্ত করার দিকে ট্রায়ালে যাতে দোষী সাব্যস্ত হয় তার জন্য ব্যবস্থা করা। তো এটাই পুলিশের মুখ্য কাজ এখন, এবং তার জন্য একটা ওয়াটার টাইট চার্জশিট প্রয়োজন হয় এবং প্রত্যেকটা অ্যাঙ্গেল তার জন্য পুলিশকে খতিয়ে দেখতে হয়। দেখো, এই যে বিভিন্ন ভিডিওস পাচ্ছে এরা, এই ভিডিওস পাচ্ছেন, সেই ভিডিওসগুলো কিন্তু এগুলো কতটা তদন্তে সাহায্য করছে, কোনটা তদন্তে সাহায্য করছে, এইগুলো কিন্তু বারবার ক্রস চেক করতে হয়। মানে সবটাই যে তদন্তে সাহায্য করবে তা নয়, অনেক ক্ষেত্রে যেটা তদন্তে সাহায্য করছে না, যেটাকে র্যান্ডামলি সরিয়ে দেওয়া যায়, সেটাও কিন্তু করে পুলিশ। মানে এই মুহূর্তে আমরা বলি ল্যাসেন্ট স্টেজ অফ ইনভেস্টিগেশন, এখন সবই ইনভেস্টিগেশন শুরু হয়েছে। আর মপিআই একটা আমাদের সৌভাগ্য যে এখন ইনভেস্টিগেশন অনেকটা সায়েন্টিফিক মেজার্সের উপর ডিপেন্ডেন্ট। তো এই সায়েন্টিফিক মেজার্স মানে অনেকটা যেমন বায়োলজিক্যাল এভিডেন্স, বেশ কিছু ফরেন্সিক এভিডেন্সেসের ভূমিকা অনেক বৃদ্ধি পেয়েছে এবং যন্ত্রপাতি থেকে শুরু করে কালেকশন অফ এভিডেন্সেস প্রত্যেকটা বাই আমাদের যেটাকে বলে ডিজিটাল এভিডেন্সেস, এই ডিজিটাল এভিডেন্সেসও বার্ধক্য খুব হয়েছে, বিশেষ করে লাস্ট 3-4 বিএনএসএস হওয়ার পরে তো আরো বেশি হয়েছে। তো এই যে ডিজিটালাইজেশন বাদবাকি সায়েন্টিফিক মেজার্সের উপর ডিপেন্ডেন্ট হওয়া, এইটাতে কিন্তু অনেক নিখুঁত তদন্ত হচ্ছে এবং তাই জন্য এই কালেকশন অফ এভিডেন্সেস, কালেকশন অফ ডিজিটাল এভিডেন্সেস অত্যন্ত ইম্পর্টেন্ট। আমার মনে হয় সেটা পুলিশ অত্যন্ত দক্ষতার সাথে করছেন এবং পুলিশের এক্সপার্ট টিম থাকে মফিয়া, তারা অত্যন্ত দক্ষতার সাথে এগুলো করতে পারছেন। তো আমার এখানেই তোমার কাছে প্রশ্ন অনির্বাণ, যে যেভাবে মনোজিৎ মিশ্র এবং তার শাগরেদদের, বিশেষ করে মনোজিৎ মিশ্রের যে ব্যাকগ্রাউন্ড এখনো পর্যন্ত উঠে আসছে, তুমি নিজে একজন আইনজীবী এবং এই ঘটনাটা ঘটেছে ঘটনাচক্রে একটা ল কলেজে, সেখানে দাঁড়িয়ে যে মনোজিৎ মিশ্রের মতো যার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ, সে ওই ল কলেজেই অস্থায়ী কর্মী হিসেবে নিযুক্ত হয়েছে, এরকম তো অনেকগুলো প্রশ্নের জায়গা উঠে আসছে, যেটা সম্ভব কিভাবে হলো। এবং তুমি আসার আগে আলোচনা করছিলাম সায়নের সঙ্গে যে এই মনোজিৎ মিশ্র নাকি মাস কয়েক আগে পুলিশকে নিগ্রহ করে গ্রেফতার হয়েছিল, কিন্তু সে অবিলম্বে জামিন পেয়ে যায়, যেখানে আমরা জানি যে কর্তব্যরত অবস্থায় পুলিশকে নিগ্রহ সেটা নন বেলেবল। অনির্বাণের সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ইতিমধ্যে প্রীতম আমাদের সঙ্গে এসে যোগ দিয়েছেন, আমি প্রীতমের কাছে আসবো। প্রীতম, আমরা আজকে দেখলাম যে সারা দিন ধরে আজকেও দফায় দফায় বিভিন্ন বিক্ষোভ আন্দোলন, বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি তারা শহরে এসেছেন এবং যেখানে এই ঘটনাস্থল কসবা সাউথ ক্যালকাটা ল কলেজ, তার বাইরের রাত দখল মঞ্চের সঙ্গে বিজেপির যারা বিক্ষোভকারী তাদের সেখানে হাতাহাতি হয়ে গেল। দেখুন কি হয়েছে আমি না দেখে বলতে পারবো না, কিন্তু যতটুকু শুনেছি ওখানে এরা দেখুন এর আগেও আরজি করটা যেভাবে গুলিয়ে দিয়ে আজকে তারপর আমরা দেখেছি কি করে আপনার আন্দোলনটাকেই নষ্ট করে দিয়েছিল। তো সেটা নিয়ে বলতে জানি, কিন্তু আজকে দেখুন যেই ঘটনাটা নিয়ে আপনি আজকে শো করছেন দিদি, আজকে
তৃণমূলের যে মিসইউজনিস্ট মাইন্ডসেট এটা কিন্তু বারবার প্রমাণিত হচ্ছে। এই যে আমরা কেন বলছি যে একদম রেপিস্টদের ডিএনএ তৃণমূলেতে ঢুকে গেছে, সেটা কিন্তু শুধু এই যেগুলো একদম হেডলাইন করে এই আপনার আরজিকর থেকে শুরু করে আছে কসবার কাণ্ড, এছাড়াও প্রতিদিন গ্রামে যেগুলো ঘটে চলেছে, কাউকে ঘর দেওয়ার নামে, কাউকে রেশন দেওয়ার নামে, কাউকে চাকরি দেওয়ার নামে, কাউকে তৃণমূলের পোস্ট দেওয়ার নামে প্রতিদিন মহিলাদের উপর অত্যাচার। এখানে শাসক দল যে প্রশ্ন তুলছে যে বিজেপির এই অভিযোগগুলো তোমরা তুলছো, বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি তারা এখানে আসছে এবং যে কোনো ইনসিডেন্টের ক্ষেত্রেই আসছে, সেখানে শশী পাঁজা প্রশ্ন তুলছেন যে এই ফ্যাক্ট ফাইন্ডিং টিম কেন কার্তিক মহারাজের সঙ্গে দেখা করে গেলেন না। আসলে দেখুন, যখনই ললেসনেস থাকেন, আপনার যখন ললেসনেস হয় একটা স্টেটে, তখনই এরকমভাবে মহিলাদের উপর অত্যাচার হয়। সেটা দেশে দেশে আমরা হয়েছে, এখন বাংলাদেশে হচ্ছে, এই ব্যাপারটা পশ্চিমবঙ্গে হচ্ছে। কার্তিক মহারাজকে অ্যারেস্ট করবে না করবে না সেটা কে ডিসিশন নেবে? এখানে কি সরকারটা, পুলিশটা কি আমাদের কন্ট্রোলে আছে? ওনার যদি মনে হয় উনি অ্যারেস্ট করুন, আইনের পথে চলবে, এর মধ্যে কোনো বিজেপি তৃণমূল কোনো ব্যাপার নেই। যদি ওনাকে মনে হয় ওনার কোনো এভিডেন্স আছে, পুলিশের মনে হয় পুলিশ করবে, প্রশ্ন তোলা হয়েছে, পুলিশ করবে। কিন্তু আজকে যেটা বলুন না, 2025 থেকে আমি তোমাকে একের পর এক ঘটনা বলে দিতে পারি, এবং তুমি যদি সময় দাও আমি 2025 থেকে শুরু করে 2024 প্রত্যেকটা ঘটনা বলে দেবো। সে তৃণমূলের অঞ্চল সভাপতি থেকে শুরু করে বুথ সভাপতি, কাউকে রেশন দেওয়ার নামে, কাউকে চাকরি দেওয়ার নামে, কাউকে তৃণমূলের পোস্ট দেওয়ার নামে আজকে বারবার অত্যাচার করে। আজকে আমাকে বলতে বলছে প্রীতম, দেখুন বিলকিস বানুর ধর্ষকদের যারা গলায় মালা পরিয়ে ছাড়িয়ে আনেন, হাতরাস থেকে শুরু করে কয়েক সপ্তাহ আগে আপনারা দেখিয়েছেন যে হরিদ্বারে একজন বিজেপির মহিলা মোর্চার নেত্রী তার মেয়েকে কি কাজে লিপ্ত করেছিল সেটা আমরা টিভিতে বলতে পর্যন্ত পারছি না। প্রজ্জ্বল রেভান্নার মতন একজন সিরিয়াল রেপিস্টের সঙ্গে যে প্রধানমন্ত্রী মঞ্চ শেয়ার করেন, আজকে হরিয়ানার রাম রহিমকে প্যারোলে ছাড়া হয় ভোটের আগে, কারণ ওনার 1 কোটি ফলোয়ার আছে বলে। আসারাম বাপু থেকে শুরু করে, হরিয়ানা থেকে শুরু করে, হরিদ্বার থেকে শুরু করে বিলকিস বানু। আরেকটা কথা বলি, বাকি সব ছেড়ে দিন। আপনি মৌপ্রিয়া এক্ষুনি ইউটিউবে দেখুন, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি এবং প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় একাধিকবার বলেছেন 2021-এ বিজেপি রাজ্য বিধানসভা নির্বাচনে হেরেছে কামিনী কাঞ্চন যোগে। দয়া করে এই কামিনীটা কি এক্সপ্লেন করে দিন। আর কিছু শুনতে আজকে যাই হোক, এই তার মানে যদি পশ্চিমবঙ্গ ঘটে থাকে, পশ্চিমবঙ্গে তো পুলিশটা মমতা ব্যানার্জির কাছে আছে, কৌশিকদের কাছে আছে, কেন এটা ব্যবস্থা নিচ্ছে না? যে আমিও কোনো দোষ থাকি, এই ইমিডিয়েটলি ব্যবস্থা নিই। সুতরাং এটা বললে হবে না। এই আমি তোমাকে একটু আমাকে দিদি জাস্ট দেরি করে এসেছি আমি, মানে জ্যামের জন্য। আমি তোমাকে 2025 থেকে গড়বেতা থেকে শুরু করে নাবালিকাকে ধর্ষণ করে তৃণমূল নেতা মুজিবুর মণ্ডল, মিনাকা মে মাস 2025 বাড়ির ভেতরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ করেছে বাবুসোনা মণ্ডল, বাবুসোনা বীর এবং রবিউল। কোচবিহারে মার্চ মাসে চাকরি দেওয়ার নামে ধর্ষণ করেছে আব্দুল মান্নান। নারায়ণগড়ে পার্টি অফিসে ডেকে মহিলা সিট এবং শান্তি পূজা। এরকম করে 2024-25 সব জায়গায় তৃণমূলের কেন? এই জন্য আমরা বলছি এই যে রেপিস্ট মানসিকতাটা এবং এখানে হয়তো আরেকটা শব্দ ব্যবহার করতে পারে। অশোকনগরের একজন নাবালিকাকে হাবড়া পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ প্রবীর মজুমদার নির্যাতন করেছে এবং সে যাতে এফআইআর না করতে পারে, এই ব্যাপারে আমি প্রীতমের সঙ্গে সহমত। কিন্তু একটা ব্যাপার প্রীতম খুব ইন্টারেস্টিং বলে, খুব সত্যি কথা, তো কার্তিক মহারাজ থেকে শুরু করে তথাগত রায় মতো একজন, তথাগত রায় নিশ্চয়ই চায়ের দোকান চালায় না, তার বক্তব্যে সারবত্তা আছে। ভারতবর্ষের কোন আইন মমতা বন্দ্যোপাধ্যায়কে এদের বিরুদ্ধে এফআইআর করতে বাধা দিচ্ছে? আমার পুলিশ মন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক এফআইআর করবার জন্য কোনো ডিবেট করতে লাগে না। এফআইআর মানে ফার্স্ট ইনভেস্টিগেশন রিপোর্ট, ফার্স্ট ইনভেস্টিগেশন রিপোর্ট। নোটিশ পাঠিয়েছে কিসের জন্য? হাজিরা দেওয়ার জন্য। এফআইআর নোটিশ এক মানে এটা কি, মানে আমরা কি অশিক্ষিত বলে আলোচনা করছি নাকি? এফআইআর করার কথা বলেছে, ওনাকে হাজিরার নোটিশ পাঠানো হয়েছে, 1 নম্বর। 2 নম্বর, এই যে মনোজিৎ মিশ্র সিকিউরিটি গার্ড বলছে সে তার কর্তব্য করতে পারেনি এবং একবার নয়, এবং যে সিকিউরিটি এজেন্সি চালায় সেই ভেন্ডার বলছে সিকিউরিটি এজেন্সি কিন্তু আমার তোমার পয়সা চলছে। সে বলছে যে তার আগে মানে তার যারা এসেছিল তারা তাদের কাজ করতে পারতো না। গত 5 বছরে মনোজিৎ মিশ্রর ভয়ে বা টেরারে অনেক কলেজ ড্রপ আউট হয়েছে, মেয়েরা ছেড়ে দিয়েছে। শিক্ষামন্ত্রীর এইটুকু ভ্যালিডেশন নিয়ে কত ড্রপ আউট হচ্ছে সেটা আমি করে দেব, ছেড়ে দিক না চাকরি। আমি যে প্রশ্ন নিয়ে অনির্বাণের কাছে গেছিলাম, যে অনির্বাণ যে ট্র্যাক রেকর্ড দেখা যাচ্ছে এই মনোজিৎ মিশ্রের,
হ্যাঁ মনোজিৎ, বেসিক্যালি এই যে এগুলো খুব রেলিভেন্ট হয় আইনের ভাষায় সেকশন 8 এর রেলিভেন্ট ফ্যাক্ট। এই যে বহুদিন আগে থেকেই যে এরকম একটা ক্রাইমের মানে মানসিকতা তৈরি হওয়া, একটা ক্রিমিনাল মাইন্ড তৈরি হওয়া, যাকে আমরা মেনস্ট্রিয়া বলি, সেইটা হতে 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 এমন একটা জায়গাতে পৌঁছেছে আজকে এত বড় একটা ঘটনা ঘটিয়ে দিয়েছে। এবং আমাদের লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে আমরা আইনজীবী হিসেবে, কারণ এটা একটা ল কলেজের ঘটনা এবং যার সাথে যে ভদ্রমহিলার সাথে এটা হয়েছে তিনি আনফর্চুনেটলি কিছুদিন পরেই একজন লয়ার হবেন এবং যে করেছে সেও একজন আইনজীবী। তো এই জায়গাটাতে মানে আমাদের প্রফেশনটা সায়নের প্রশ্ন তুলছিল যে সে একই সঙ্গে আইনজীবী, সে নাকি আলিপুর কোর্টে প্র্যাকটিস করে, আবার সে অস্থায়ী কর্মী হিসেবে এই সাউথ ক্যালকাটা ল কলেজ সেখানে সে চাকরি করে। আমি তো মানে আলিপুর কোর্টে আমার যথেষ্ট, তুমি জানো আমি আলিপুর কোর্টে, আমার মাদার কোর্ট আলিপুর কোর্ট, আমি কোনোদিন আলিপুর কোর্টে এই ছেলেটিকে প্র্যাকটিস করতে দেখিনি খুব অনেস্টলি। আমি প্রথম দেখেছি একে ইয়েতেই। তো প্র্যাকটিস তো অনেকেই করছি আমরা গাড়িতে অ্যাডভোকেটের স্টিকার লাগিয়ে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু আমরা এটাই জানি না যে অ্যাডভোকেটের স্টিকার ওইভাবে বড় বড় করে অ্যাডভোকেট লিখে ঘুরে বেড়ানো যায় না। তো প্র্যাকটিস সবাই করছি, কিন্তু আনফর্চুনেটলি আমি আর বেশিটা বলতে চাইছি না, কারণ থুতুটা উপরের দিকে চলে নিজেদের গায়েই পড়ে। আমি সায়ন কিছু বলতে চাই, সায়নের কাছে আসবো, খুব সংক্ষেপে আমায় শেষ করতে হবে। সায়ন। মপিয়াদি, দুটো কথা। এক নম্বর কথা হচ্ছে জয়নগরের কুলতলির যে ধর্ষণের ঘটনা, সেই সময়তে 2 মাসের মধ্যে কনভিকশন করিয়ে আমাদের রাজ্যের সরকার নাম কিনতে বেরিয়েছিল যে দেখো 2 মাসের মধ্যে কনভিকশন করিয়ে দিলাম। আমরা খুব স্পষ্টভাবে বলছি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী স্টেটমেন্ট করে বলুক ফাস্ট ট্র্যাক কোর্ট বসিয়ে আমি 2 মাসের মধ্যে এদের সাজা ঘোষণা করে দেবো। খুব সহজ কথা, সহজভাবে। আর 2 নম্বর কথা, বিজেপি প্রতিনিধি চেল্লামেল্লি করলেন, সব বুঝলাম। কলকাতা হাইকোর্ট থেকে ভারতবর্ষের সুপ্রিম কোর্ট তদন্তের জন্য ভরসা রাখে সিবিআই এর ওপরে, কোনো ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির ওপর নয়। সেই সিবিআই, কেন্দ্রের সরকারের সিবিআই বারবার ধেড়ায়, একের পর এক তদন্ত ধেড়ায়। তাই আমরা বলছি এই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির নামে কাটুনগিরি জোকারি বন্ধ করুন। তিনিও তো দেখলাম যে সিবিআই এ ভরসা রাখেননি। দেখুন, যেভাবে আজকে অভয়ার কেস থেকে শুরু করে আমাদের কার্যকর্তাদের যে খুন করেছে তৃণমূলের সরকারের তৃণমূলের গুন্ডা বাহিনী, আমরা তো সবসময় চাইবি সিবিআই ইমিডিয়েটলি কালকের মধ্যে সবাইকে সাজা দিয়ে ফাঁসি দিয়ে দিই। এটা আমাদের এক্সপেকটেশন, প্রত্যেক নাগরিকদের এক্সপেকটেশন সিবিআই এক নিমিষে করে দেবে। তুমি অভয়ার কাণ্ড দেখেছো যে 5 দিনের মধ্যে কি করে তৃণমূল সব রকম আপনার তৃণমূলের পুলিশরা এবং তৃণমূলের গুন্ডারা ঢুকে ওখানে ভাঙচুর করে সব এভিডেন্স ধ্বংস করে দিল, যে দেওয়াল টেওয়াল সব ভেঙে চুরে চুরমাচুর করে দিল। তো সিবিআই তো আর আপনার চাঁদ থেকে আপনার প্রমাণ নিয়ে করবে না, সেটা আমরা বলছি। এবং কিন্তু আজকে যেটা থ্রেড কালচারে জন্ম হয়েছিল আপনার এই আরজি করার সময়, এই সেম থ্রেড কালচার তো চলছে। এই ছেলেটাকে তো একসময় কলেজ রাস্টিকেট করে দিয়েছিল, রাস্টিকেট করার পর বোমা বন্দুক নিয়ে আপনার কলেজে চড়া হয়। থামতে হবে প্লিজ। অনির্বাণ, একদম 10 সেকেন্ড আমি উত্তর নেব। তুমি কি বলতে চাও? সায়ন মানে এটা কি অ্যাডভোকেট সায়নের কথা বলছে? অ্যাডভোকেট সায়ন বললেন কি এটা? এই যে কথাগুলো কুলতলির কথা, অ্যাডভোকেট সায়নের কাছ থেকে প্রযোজ্য, এক্সপেক্টেড নয় যে ও এটা বলবে, কারণ ও 2 মাসের মধ্যে যে আনফরচুনেটলি পুরোটাই কিন্তু কলকাতা হাইকোর্টের উপরে থাকে, ট্রায়াল কোর্টের। এবং তাই জন্য এই প্রসেসের সাথে সরকার পক্ষের কোনো সম্পর্ক থাকে না। তাই জন্য এই কথাটা আমার মনে হয় না যে সঠিক যে ইনি করতে পারেন, উনি করতে পারেন। এই সময় একদম শেষ, আমাকে শেষ করতেই হবে, একদম শেষ করতেই হবে। অভিষেক আমাকে বাংলা বলছে, এখানে শেষ করছি, দেখতে থাকুন।